বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, অর্থাৎ সেকেন্ড পেপারের যে দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন রয়েছে, সেই পরিমাণগত রসায়নের গুরুত্বপূর্ণ একটা টপিকস মিশ্রিত দ্রবণের প্রকৃতি। যখন আমরা দুইটা পাত্রের দ্রবণকে একসাথে মিশ্রিত করব, সেই মিশ্রিত করার পর দ্রবণের প্রকৃতিটা কেমন হবে, সেই প্রকৃতি বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে, সেই বিষয়টা এখান থেকে আমরা আজকে প্রবলেম সলভ করে নিতে পারবো। এবং মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করা যদি আমাদের সহজ হয়ে যায়, তারপরে আমরা সেখান থেকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা পিএইচ এর মানও নির্ণয় করতে পারবো। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হলো মিশ্রিত দ্রবণের প্রকৃতি। চলো আমরা বোর্ডে গিয়ে দেখি যে দুইটা দ্রবণ দেয়া আছে পাত্রের ভিতরে। একটা পাত্রের মধ্যে দেয়া আছে হচ্ছে 100 মিলিলিটার 0.1 মোলারের সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, আর একটা পাত্রের মধ্যে দেয়া আছে 60 ml 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। অর্থাৎ দুইটাই দেয়া আছে তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার দেয়া রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 1 নং ও 2 নং পাত্রের দ্রবণকে যদি আমরা একত্রে মিশ্রিত করি, সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা কীরূপ হবে সেটা আমরা গাণিতিকভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে তীব্র অ্যাসিড দেয়া আছে, তীব্র ক্ষার দেয়া আছে। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। এবং মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যাবে যদি আমরা মিশ্রিত দ্রবণের প্রকৃতিটি সঠিকভাবে নির্ণয় করতে পারি, এবং সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণের পিএইচ এর মানও নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষায় খুব বেশি পরিমাণে দেওয়া হয় এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 2022 সালে, তাদের জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য অবশ্যই এই ভিডিওটি তুমি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এখন দেখো যে যখন আমরা পাত্রের দ্রবণ দুইটাকে আমরা একত্রিত করব, একত্রিত করার পর প্রথম কাজ হবে আমাদের যে দুইটা পাত্রের দ্রবণকে একত্রিত করার আগে আমাদের দ্রবণের ঘনমাত্রাকে 1 মোলারে পরিণত করা। প্রথম কাজ হবে, দেখো আমাদের কি বলছি, যে দ্রবণের ঘনমাত্রাকে প্রথমে আমরা 1 মোলার করব। তাহলে এই প্রথম প্রশ্নটা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা লিখব উদ্দীপকের 1 নং পাত্রের দ্রবণ হতে পাই, 1 নং পাত্রের দ্রবণ হতে পাই। 1 নং পাত্রে আমাদের কি দেয়া ছিল সেটা আমরা এখানে লিখব 100 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তাহলে আমরা কি বলছি, প্রথমে আমরা দ্রবণের ঘনমাত্রাকে 1 মোলারে পরিণত করে নিব। তাহলে প্রথমে আমরা এর সাথে গুণ করব, গুণ করলে হবে এখানে হবে 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। আবার একটু বলে রাখি যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার পরিণত করার সিস্টেম রয়েছে, যে আয়তনের সাথে ঘনমাত্রা গুণ করলেই আমরা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার পরিণত করব। তাহলে এখানে 100 মিলিলিটার 0.1 এর সাথে গুণ করলে হবে 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। তারপর আমাদের 2 নং পাত্রে যা দেয়া রয়েছে, 2 নং পাত্রের দ্রবণ হতে পাই, 2 নং পাত্রের দ্রবণ হতে পাই। 2 নং পাত্রে আমাদের দেয়া রয়েছে হচ্ছে 60 ml 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এটাকেও আমরা 1 মোলারে পরিণত করব। দেখো একটু খেয়াল করো, এখানে আয়তনের সাথে ঘনমাত্রা, এখানে যে মানগুলি দেওয়া থাকবে সেটাকে গুণ করলে আমরা 1 মোলারে পরিণত করতে পারবো। তাহলে আয়তন দেওয়া আছে 60 ml এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে 0.02 মোলার। গুণ করলে হবে 1.2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। খেয়াল করো, দ্রবণের ঘনমাত্রা 1 মোলারে পরিণত হয়ে গেছে। 1 মোলারে পরিণত হওয়ার পর আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে যে দুইটা দ্রবণের ঘনমাত্রাকে একরকম করার পর মিশ্রিত করতে হবে। অর্থাৎ এইখানে যে দ্রবণ রয়েছে এবং এই দ্রবণটা রয়েছে, দুইটা দ্রবণকে আমরা একসাথে মিশ্রিত করব। 1 ও 2 নং পাত্রের দ্রবণ, 1 নং ও 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করে পাই, মিশ্রিত করে পাই। তাহলে এখানে আমাদের দেয়া রয়েছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এই পাশে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করব, সোডিয়াম সালফেটের সাথে যুক্ত করে করব আমরা সোডিয়াম সালফেট হবে, আর এইচ আর ওএস এর সাথে বিক্রিয়া করে হবে পানি। অবশ্যই আমাদের এই ধরনের বিক্রিয়াগুলোকে সমতা বিধান করে নিতে হবে। দেখো এখানে সোডিয়াম ছিল 1, এখানে সোডিয়াম ছিল 2টা, সেই জন্য আমরা এখানে 2 দিব। হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা রয়েছে, অক্সিজেন 2টা, আর এখানে হচ্ছে অক্সিজেন আমাদের, এখানে দেখো
কয়টা রয়েছে? হাইড্রোজেন এখানে দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাই জন্য আমরা এখানে 2 দিয়ে দিব, অক্সিজেন দুইটা, দুই পাশে বিক্রিয়াটা সমতাকৃত হয়েছে। অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন। এখানে যা লাগবে এখানে তার দ্বিগুণ লাগবে, এখানে যা লাগবে এখানে তার অর্ধেক লাগবে। সেজন্য আমাদের খেয়াল করতে হবে যে দুইটা পাত্রের আয়তনের মধ্যে আমাদের রয়েছে 1.2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, আর এটা রয়েছে 10 ml। তাহলে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি প্রশমিত করতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে 20 ml। যেহেতু এখানে 20 ml নেই, সেজন্য আমাদের শুরু করতে হবে 1.2 ml দিয়ে। তাহলে 1.2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে যদি আমি প্রশমিত করতে চাই, তাহলে সালফিউরিক অ্যাসিড লাগবে তার অর্ধেক, অর্থাৎ 0.6। তাহলে এক্ষেত্রে আমাদের হবে 1.2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন, সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন কত হবে? দেখো আমাদের সালফিউরিক অ্যাসিড এখানে যদি 1.2 হয়, এটা হবে তার অর্ধেক, অর্থাৎ 0.6 ml 1 মোলার দ্রবণ। এটাই আমাদের সবচেয়ে বোঝার বিষয় যে আমাদের এখানে যা লাগবে এখানে তার দ্বিগুণ লাগবে, এখানে যা লাগবে এখানে তার অর্ধেক লাগবে। তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে এখানে আমাদের যদি এটা 10 দিয়ে আমরা শুরু করতাম তাহলে 20 ml লাগতো, যেখানে 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা নাই, সেজন্য আমরা এখান থেকে 1.2 ml নিব। 1.2 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে যদি আমি প্রশমিত করতে চাই, সালফিউরিক অ্যাসিড লাগবে 0.6। অথচ দ্রবণের মধ্যে দেখো সালফিউরিক অ্যাসিড রয়েছে হচ্ছে 10 ml, লিখব অথচ দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 10 ml 1 মোলার দ্রবণ। তাহলে কতটুকু অবশিষ্ট রয়েছে? তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, তাহলে সালফিউরিক অ্যাসিড ছিল এখানে 10, প্রশমিত করেছে হচ্ছে 0.6, তাহলে অবশিষ্ট রইল হচ্ছে 9.4 ml। তাহলে এখানে আমাদের অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 9.4 ml। যেহেতু মিশ্রিত দ্রবণে 9.4 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণ বেশি রয়েছে, সেজন্য মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু মিশ্রিত দ্রবণে 9.4 ml সালফিউরিক অ্যাসিডের দ্রবণ বেশি রয়েছে, তাহলে আমরা ওই লাইনটা লিখব, যেহেতু মিশ্রিত দ্রবণে 9.4 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ বেশি আছে এবং সালফিউরিক অ্যাসিড একটি অম্লীয় পদার্থ, সেহেতু মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এইভাবে আমরা মিশ্রিত দ্রবণের প্রকৃতিকে নির্ণয় করতে পারি। খেয়াল করো, আমরা আবার একটু বলছি যে যখন একটা পাত্রের দ্রবণের সাথে আরেকটা পাত্রের দ্রবণকে একসাথে মিশ্রিত করব, সেক্ষেত্রে মিশ্রিত করার পর মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা সহজে সমাধান করতে চাই, প্রথম কাজ হবে দুইটা দ্রবণের পাত্রে দ্রবণের ঘনমাত্রাকে 1 মোলারে পরিণত করা। 1 মোলারে পরিণত করার মানে হচ্ছে যে যখন আমরা পাত্রের দ্রবণের ভিন্ন ভিন্ন ঘনমাত্রা এবং আয়তন দেয়া থাকবে, আয়তনের সাথে ঘনমাত্রা গুণ করলে এটা 1 মোলারে পরিণত হবে। এখানে আমরা 1 মোলারে পরিণত করছি, তারপরে 2 নং পাত্রে দ্রবণের ঘনমাত্রাকে 1 মোলারে পরিণত করব। করার পর আমাদের দুইটা পাত্রে যে দ্রবণ রয়েছে সেই দুইটা পাত্রের দ্রবণকে একসাথে মিশ্রিত করব। মিশ্রিত করার পর এখানে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটাকে অবশ্যই সমতা বিধান করতে হবে, এবং সমতা বিধান করার পর কে কত মোল কাকে প্রশমিত করেছে সেই বিষয়টা আমরা খেয়াল করব। যেমন এখানে আমরা এই সমীকরণের আঙ্গিকে আমরা দেখতে পেলাম 1 মোল সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা প্রশমিত করতে চাই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা আয়তনের মধ্যে আমাদের দেখা যায় 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডকে যদি আমি প্রশমিত করতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে 20 ml। যেহেতু 20 ml এখানে নেই, সেজন্য আমরা শুরু করব হবে 1.2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তাহলে 1.2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে যদি আমি প্রশমিত করতে চাই, সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে
0.6 ml, অথচ দ্রবণে ছিল 10 ml সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। এখন এই যে 10 ml সালফিউরিক অ্যাসিড ছিল অথচ প্রশমিত করছে 0.6 পরিমাণ, তাহলে অবশিষ্ট কতটুকু রইল? 9.4 ml দ্রবণ এখানে অবশিষ্ট রয়েছে। যেহেতু মিশ্রিত দ্রবণে 9.4 ml মিলিলিটার অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দ্রবণ বেশি রয়েছে, সেজন্য মিশ্রণের দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এভাবেই আমরা মিশ্রিত দ্রবণের প্রকৃতিটাকে নির্ণয় করে নিতে পারি। আশা করি তোমাদের এই ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। এখন আমরা মিশ্রিত করার পর ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখাবো যে অবশিষ্ট যে পরিমাণটুকু তোমার থাকবে সেটা হবে অ্যাসিডীয় হতে পারে অথবা ক্ষারীয়ই হোক না কেন, সেই অবশিষ্ট পরিমাণ দিয়েই আমরা সাধারণত ওই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমাদের দেখো এখানে আমাদের 9.4 ml ছিল, এখন এটা দ্বারা আমরা অবশিষ্টটুকু কাজে লাগিয়ে আমরা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা নির্ণয় করতে চাই। তো এখন যদি মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে চাই, তার জন্য যে আমাদের সমীকরণের উপর ভিত্তি করে যে আমাদের সূত্রটা রয়েছে ঘনমাত্রা, সেজন্য আমরা লিখব আমরা জানি V1S1 = V2S2। তাহলে এখান থেকে আমাদের কি রয়েছে একটু খেয়াল করি। V1 হলো অবশিষ্ট যেটা থাকবে, অর্থাৎ অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, এখানে তোমার যা থাকবে তুমি সেটা বসাবে, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ। তাহলে সালফিউরিক অ্যাসিড আমরা পেয়েছি হলো 9.4 ml 1 মোলার দ্রবণ। এখানে S1 হচ্ছে ঘনমাত্রা 1 মোলার ছিল, সেটা 1 মোলার লিখেছি, এবং V2 হচ্ছে মিশ্রণের প্রকৃত আয়তন, মিশ্রণের প্রকৃত আয়তন মানে মিশ্রিত করার পূর্বে যে আয়তনটা ছিল, প্রথমে ছিল 100, পরে ছিল 60, তাহলে টোটাল করলে হবে 160 ml। আর S2 = হোয়াট? এখান থেকে আমরা S2 মানটা বের করে নিলেই আমার মিশ্রিত দ্রবণের কি হয়ে যাবে? ঘনমাত্রাটা বের হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে S2 বের করি তাহলে V1S1 = V2, এখানে হচ্ছে 9.4 / 160, হিসাব করে তুমি যা পাবে সেটাই হচ্ছে ওই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। এখান থেকে তুমি হিসাব করে নিবে যে 9.4 ml কে ডিভাইডেড করলে আমরা যদি এখানে 9.4 / 160 যদি করি তাহলে যে ঘনমাত্রাটা পাবো সেটাই হবে যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডের ঘনমাত্রা। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা মিশ্রিত করার পর যে অবশিষ্টটুকু থাকবে সেটা অ্যাসিডীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে। যদি অ্যাসিডীয় হয় তাহলে অ্যাসিডের ঘনমাত্রা বের হবে, আর যদি ক্ষার হয় তাহলে ক্ষারের ঘনমাত্রা বের হবে। এখন এই যে অ্যাসিড বা ক্ষার আমরা নির্ণয় করলাম, সেই অ্যাসিড বা ক্ষারের দ্রবণ থেকে আমি নির্ণয় করতে পারবো ওই দ্রবণের পিএইচ এর মান কত। এখন যদি আমরা এই মিশ্রিত করার পর ঘনমাত্রা যা পাবো সেই ঘনমাত্রার উপর নির্ণয় করে আমি পিএইচ এর মানটাকেও নির্ণয় করতে পারি। তো এখন যদি দেখো আমরা পিএইচ এর মানটাকে কিভাবে নির্ণয় করব, ধরি আমরা এখানে যে অবশিষ্ট যে পরিমাণটা ছিল সেটা হলো সালফিউরিক অ্যাসিড, তাহলে ওই সালফিউরিক অ্যাসিডকে আমরা আয়নিত করব 2 মোল হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন। তাহলে এখন আমরা যদি পিএইচটা নির্ণয় করতে চাই, আমরা পিএইচ = জানি -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন রয়েছে আমাদের 2টা, তাহলে 2 × মনে করো এখানে ঘনমাত্রার মান আমাদের যাই দেয়া থাকুক না কেন, মিশ্রিত করার পর আমরা একটা মান পেয়েছি 1 মোলার, তাহলে ঘনমাত্রা হলো 0.2 মোলার। এখানে আমাদের পিএইচ = হোয়াট? এখন যদি আমরা log of -2 করে দেই, হিসাব করে আমাদের যে মানটা আসবে সেটা হবে ওই দ্রবণের জন্য মিশ্রিত দ্রবণের পিএইচ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, খুব সহজেই আমরা সাধারণত মিশ্রিত করার পর যে দ্রবণের ঘনমাত্রা আছে, মিশ্রিত করার পর যে প্রকৃতি হয়, মিশ্রিত করার পর যে পিএইচ রয়েছে সেই পিএইচের মানটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে এই ধরনের যদি তুমি আরও গাণিতিক সমস্যা আরও বিস্তারিত জানতে চাও, অবশ্যই বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই তুমি সেই গাণিতিক সমস্যাগুলো সঠিকভাবে ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমার জন্য অনেক সহজ হবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত। আল্লাহ হাফেজ।